আমি তোর মতো জলদস্যু বিয়ে করে জীবনটাকে তেজপাতা বানাতে পারবো না। হেই শোন, আমিও তোর মতো শাকচুন্নি বিয়ে করে গাছে গাছে থাকতে পারবো না। তোর কি মনে হয় তোকে বিয়ে করার জন্য আমি হেদিয়ে মরছি সে তো? তুই যদি না মরতি তবে সবার সামনে বললি না কেন যে তোর গার্লফ্রেন্ড আছে? তুই আমাকে বিয়ে করতে পারবি না। সেম হিয়ার। এই সেম কাজটা তুই কেন করলি না? সবার সামনে বললি না কেন যে তোর বয়ফ্রেন্ড আছে? তুই আমাকে বিয়ে করতে পারবি না। শোন, আমি একটা মেয়ে মানুষ, আমার একটা লাজ লজ্জা বলতে জিনিস আছে। এসব তো তুই বলবি, বীর পুরুষের মতো মাথা উঁচু করে বলবি তোর গার্লফ্রেন্ড আছে, তাকে ছাড়া তুই অন্য কাউকে বিয়ে করবি না। তুই কেন তখন চুপ করে রইলি? আবিদ গায়ের টি শার্টের কলার ঝাঁকি মেরে ঠিক করে নিতে নিতে বলে, এই ছেড়ে, আমার লজ্জাবতী, লজ্জা যেন তার গা বেয়ে বেয়ে পড়ে। আমি ওসব মিথ্যা কথা টটা বলতে পারবো না। নূর রাগে দুঃখে দুই হাত বুকে বেঁধে বলে ওঠে, কোনটা মিথ্যা কথা? ওই যে গার্লফ্রেন্ড, ওটা এককালে ছিল, এখন আর নেই। তুই চিট করেছিস মেয়েটার সঙ্গে। আমি কেন করতে যাব? উল্টেটা মেয়েটার আমার সঙ্গে চিট করেছে, ভালো করেছে। তোর মতো গাধার সঙ্গে আর যাই হোক, কোনো মেয়ের সংসার হবে না। আবিদ সুচালো দৃষ্টি ফেলে তাকায় নূরের দিকে। নূর কপাল কুঁচকে দিচ্ছে আছে ওর দিকে। আবিদ বলে, তুই আমাকে কি বললি? গাধা। ও কথা শুনে আবিদ হো হো করে হেসে ওঠে, নিজের শার্টের কলার ঝাঁকিয়ে বলে ওঠে, মাই নেম ইজ হাসানুল কাবির আবিদ। আবিদের কথা শেষ হতে নূর এবার ওর মতো করেই বেশ ভঙ্গিমা করে বলে, আই অ্যাম অলসো মেহরিমা নূর জয়তি। আবিদ ওর কথায় তাচ্ছিল্য করে হেসে বলে, হয়েছে থাম, বহুত ইংরেজি জানোস, বুঝেছি। নূর লম্বা দম টেনে ওর লম্বা উঁচু ইট পাথরের বাড়ি গুলো দেখতে দেখতে বলে, আমি কিন্তু সিরিয়াস আবিদ, আমি এই বিয়েটা করব না। আব্বু আর ভাইয়াকে আমি ভীষণ ভয় পাই। সো প্লিজ কিছু একটা আইডিয়া বের কর। তুই জানিস আমি জাহিনকে পছন্দ করি। আবিদ সাদের কার্নিশে হেলান দিয়ে গা ছাড়া ভঙ্গিতে বলে, ইউ কল মি বড় ভাই, আমি তোর থেকে 6 মাসের বড়, আর আমি কোনো আইডিয়া পাইডিয়া বের করতে পারবো না। তুই এক কাজ কর, তুই বরং আজ রাতে পালিয়ে যা তোর ওই পাতিয়ে রাখা জামাইয়ের সাথে। যা যা হেল্প দরকার আমি করে দেব। খালামণি আর খালুকে বলবো তুই একজনকে খুব ভালোবাসিস, তুই তাকে ছাড়া বাঁচবি না। তোর সাহস হয়নি বাপ মায়ের সামনে মুখ খোলার, তাই তুই পালিয়েছিস। নো টেনশন সিস, একদিকটা এদিকটা আমি সামলে নেব। সিরিয়াস মুহূর্তে আবিদের অমন গা ছাড়া কথায় আরো তেতে ওঠে নূর। ধমকে বলে, তুই কখনো আমার বিষয়গুলো সিরিয়াস নিস না কেন? আবিদ ঘাড় ঘুরিয়ে তাকায় নূরের দিকে, শান্ত তবে স্পষ্ট গলায় বলে, সামনে বিপদ তোর, কি করবি না করবি পুরোটা তোর ডিসিশন। আমি নিজের গায়ে দোষ মাখিয়ে বড়দের সামনে ছোট হতে পারবো না। আমার কাছে একটা আইডিয়া আছে, শুনলে তোরই লাভ, না শুনলে নেই। নূর এবার একটু শান্ত হয়, বলে, কি আইডিয়া, তাড়াতাড়ি বল। চল আমরা বিয়েটা করিনি। বিয়ে করিনি কথাটা কানে যেতেই নূর চেঁচিয়ে ওঠে। কি নূরের চেঁচিয়ে ওঠার সঙ্গে সঙ্গে আবিদ ওর উপর চেঁচিয়ে ওঠে, এই সেমনি চুপ কর, এভাবে চেঁচাবি না, আমার কানে সমস্যা হয়। পুরোটা শোন আগে, তাড়াতাড়ি বল, কিন্তু তোকে বিয়ে করতে বলিস না ভাই, প্লিজ। আবি তোর দিকে বিস্ময়কর চাইনি ফেলে ঠোঁট প্রসারিত করে হেসে বলে, শ্যামা বাবা,
এর দৌড়ে এখন ভাইও ডাকছিস? কি দিন আইলো রে। ওরে ওরে প্লিজ, তোর মজা থামা ওকে। আবিদের ভঙ্গিমা এবার বেশ সিরিয়াস। বলল, আমাকে বিয়ে না করলে তো এই সমস্যার সমাধান হবে না। তোর একটা জিনিস বোঝ আগে, আমি এবং তুই দুইজনই কিন্তু আমাদের দুই বাপকে জমের মতো ভয় করি। নূর উপর নিচ মাথা নাড়িয়ে মুখে বলে, হ্যাঁ করি তো, অনেক ভয় করি বাবাকে। সেম টু ইউ, আমিও করি। আমার এখনো মনে আছে ক্লাস 10-এ উঠে লুকিয়ে চুরিয়ে একটা বাটন ফোন কিনেছিলাম। আবেগের ঠেলায় এক মেয়ের লগে পিড়িতে আলাপ করতে গিয়ে বাপের হাতে ধরা পড়ে চটি জুতার মায়ের খাইছিলাম। আহ, সে কি মায়ের! ও মায়ের কথা মনে করলে আমার গায়ে এখনো জ্বর আসে ভাই। নূর এই কাহিনী জানে। এই আপাতত এই গল্প শুনতে বিরক্ত। তুই কাজের কথা বল না প্লিজ। ও হ্যাঁ, কি যেন বলেছিলাম? কোথায় ছিলাম আমরা? আমরা ছিলাম না, তুই একাই বলছিলিস সমস্যার সমাধান তোকে বিয়ে করে নেওয়া। কিন্তু আমি তোকে বিয়ে। নূরকে থামিয়ে দিয়ে আবিদ বলে, এই সেরি থাম, কিন্তু শেষ করতে দে আমাকে। বল, বিয়েটা আমাদের করতে হবে জ্যোতি, এছাড়া উপায় নেই। শোন, আমাদের বিয়ে ঠিকই হবে, কিন্তু ওটা আমাদের কাছে কোনো বিয়ে না। আমি অস্ট্রেলিয়ায় চলে যাব, তুই এখানে থাকবি, সম্পূর্ণ নিজের মতো থাকবি, খাবি, ঘুরবি, তোর ওই জাহিন ফাইনের সঙ্গে দেখা সাক্ষাৎ ফেনালাপও করিস, আমার কোনো সমস্যা নেই। তারপর ধীরে ধীরে বছর খানেকের মধ্যে তুই আমি সেট মিল করে ডিভোর্স করে নেব। কিন্তু ভাই এখন আমার বাপের সামনে গিয়ে বলার সাহস নেই এই বিয়ে আমি করব না, বিকজ আমার পায়ের তলার মাটি এখনো শক্ত না। আমি বিদেশে যাচ্ছি, তাও বাপের পয়সা খরচ করে। এখন যদি বলি বিয়ে আমি করব না, তাহলে আগে হবে আমার বিদেশ যাওয়া ক্যান্সেল। এরপর হোগাই লাথি মাইরা বাপ আমারে বাড়ি ছাড়া করবে। তারপর আমি কি খাবো, কোথায় থাকবো? না, 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 জেনে শুনে আইক্যাওয়ালা বড় বাস নিজের পেছনে নিজে দিতে পারবো না, কোনোভাবে সম্ভব না। নূর দূরে গিয়ে এবার নিচু গলায় বলে, তার মানে এইখানে তুই আমাকে কোনোভাবে হেল্প করবি না? করব তো তুই পালিয়ে গেলে এদিকটা আমি সামলে নেব, তুই নিশ্চিন্তিতে পালিয়ে যেতে পারিস। এরপর নিজের মাথা চুলের মধ্যে আঙুল চালিয়ে অসহায় ভাব করে আবিদ বলে, এই সময় এসে আমার গার্লফ্রেন্ডটা থাকলো না। ওটা থাকলে আমি এতক্ষণ পালিয়ে যেতাম, তোকে এত তোলাতাম না। একটু থেমে আবার বলে, তুই পালিয়ে যা। শুনেছি পালিয়ে বিয়ে করা নাকি খুব ইন্টারেস্টিং। জীবনে আসলে সবকিছুর অভিজ্ঞতা থাকা ভালো। আবিদের কথা পুরোপুরি শেষ হলো না। আবিদ দেখলো নূর হনহনি হেঁটে চলে গেছে ছাদ থেকে। আবিদ সেকেন্ড দশেক ওর যাওয়ার দিকে তাকিয়ে থেকে মুখটা বিকৃত করে আর হয়, তোরা মেয়েরা ভারী ক্যাসাল করিস। একমাত্র তোদের কারণেই পুরুষের জীবন 90% ভাজা ভাজা হয়ে যায়। আবিদ আর নূর, ওরা সম্পর্কে একে অপরের খালাতো ভাই বোন, একদম পিঠে পিঠি ওরা। মাস ছয়েকের ছোট বড়। আবিদের আম্মা বড় আর নূরের আম্মা মেজো। আবিদরা 3 ভাই বোন, নূররা 2 ভাই বোন। এছাড়াও আবিদ আর নূরের একটা মামাও ছোট খালামণি রয়েছে। ভাই বোনগুলোর মধ্যে আবিদই সবার বড়, তারপর নূর, এরপরে ভাই বোনদের গুলোর মধ্যে ওদের বয়সের পার্থক্য অনেক। ছোটবেলা থেকে মুখী এই 2 মানবী নানু বাড়ি একত্রিত হতো ওদের চুলোচুলি। একে অপরে অলসেই করা, এসবই ছিল ওদের মেইন উদ্দেশ্য। এসব করতে করতে ছেলে মেয়ে দুটো যেন চোখের সামনে দিয়ে বড় হয়ে উঠল। আবিদের বয়স এবছর জানুয়ারিতে কাটায় কাটায় 26-এ পড়ল। ছোটবেলা থেকে মেধাবী ছেলে মেয়ে দুটোর মাঝেও হতে পড়াশোনা নিয়ে টক্কর। একজন একজনকে ছাড়িয়ে কিভাবে যাবে
এটাও একটা মেন পয়েন্ট ছিল। ওদের টাকা ইউনিভার্সিটি থেকে মাস তিনেক আগে স্নাতক শেষ করে আবিদের পোকার জেদ ধরেও এবার মাস্টার্স করতে দেশের বাইরে যাবেই। একমাত্র ছেলের সিদ্ধান্তে বাবা রাজি থাকলেও অনেকটাই বেঁকে বসেন মা। 26 বছরের যেন ছেলে কখনো এক গ্লাস পানি ঢেলে খায়নি, সে কিভাবে এত দূর একা থাকবে। কিন্তু ছেলে জেদের কাছে শেষমেশ তিনিও হার মানেন। মায়ের মন সংশয় তো থাকবেই। ছেলে বিদেশ যাবে মানে একেবারে হাতের বাইরে চলে যাবে। এখানকার কালচার, সংস্কৃতি সবকিছুই যদি ওকে আকৃষ্ট করে বসে, ছেলে যদি ওখান থেকে ফিরে আসতে না চায়, এই সবকিছু মিলিয়ে মাতৃ মন হুট করেই সিদ্ধান্ত নেয় ছেলেকে বিয়ে করিয়ে বউ ঘাড়ে চাপিয়ে দিতে হবে। তবে ওর একটা পিছুটান থাকবে, ও বাধ্য হবে ফিরে আসতে। যেমন চিন্তা তেমনই কাজ। বোনের কাজে বোন বিয়ের প্রস্তাব রাখতেই পরবর্তীতে দুই পরিবার আলোচনায় বসে পাকাপোক্ত করে এই কথা। বিয়ের কথা যখন পাকাপোক্ত হয়ে গেল, তখন ছেলে মেয়েদের কানে এ কথা যেতেই উচ্চ শব্দে দুইজনের মাথায় দুটো বাজ পড়ল। এখানে সবচেয়ে বড় অসহায় আবিদ আর নূর। এখানে কেউ ওদের মতামতকে গুরুত্ব দিচ্ছে না, আর না শুনছে কোনো কথা। আবিদ মায়ের কাছে বিয়ের ব্যাপারে না করলেও আয়েশা বেগম সোজা তার বাবাকে দেখিয়ে দিয়েছে, যা বলার বাবাকে গিয়ে বলো। এখানে আমার কিছু করার নেই। আবিদ খুব ভালো করেই জানে এখানে বাবার কোনো হাত নেই। গেম তার সঙ্গে মা খেলছে, ওকে জব্দ করতে এখন বাপকে দেখিয়ে দিচ্ছে। তবে এখন বিষয়টা পুরোপুরি কাজ ছাড়া ভঙ্গিতে নিয়েছে। আবিদ বিয়ে হচ্ছে হোক, তাতে ওর কি? ও তো সামনের মাসেই চলে যাচ্ছে। এখন আব্বা আম্মার ওপর কথা বলতে গেলে মাঝখান দিয়ে ওর আর মাস্টার্স করা হবে না। তার চেয়ে ভালো চুপচাপ বিয়ে করে কেটে পড়া। ঝামেলা তো আর সাথে নেওয়া লাগবে না। ভাই সর্বনাশ হয়ে গেছে। আমারও চামড়া ছাড়ানো কাটাছেঁড়া লাশ পাওয়া গেছে। চেনা উপায় নেই। পুলিশ এখনো এসে পৌঁছায়নি। আপনি কি একবার যাবেন? আরমান কিছু বলার আগেই কেউ বলল, না, সে ওখানে গিয়ে কি করবে? ও কি পুলিশ নাকি সাংবাদিক? আর চয়ন্তর কি কোনো কাজ কাম নেই রে? শ্রাবণ ছোট ছোট করে তাকালো, বলল, আসলে ফুপি ভাই এই বলেছিল কোনো খবর পেলে সাথে সাথে জানাতে, আর তারই তো ছুটতে ছুটতে আসতে হবে। শ্রাবণ অসহায় চোখে আরবানের দিকে তাকালো। এবার আরবান মুখ খুলল, কাছে এগিয়ে গিয়ে বলল, আহা ফুপি, এমন করছো কেন? ওকে আমি বলেছিলাম ফুপি, আর আমার এখন সত্যি সেখানে একটু যেতে হবে। আর আজ তুমি হসপিটালে যাওনি? আয়েশা শেখ মুখ ফুলিয়ে বললেন, এইসব খুনখারাপির মধ্যে না জড়ানো হয় না। আর তুই সেখানে গিয়ে কি করবি? কোথাও যাবি না, খেতে আয়, বলে রান্নাঘরের দিকে পা বাড়ালেন। নিজের মতো করে এটা ওটা বলছেন। আরবানের কোনো দিশা না পেয়ে পিছনে তাকিয়ে দেখে কেউ নেই। চরম হতাশ হলেন। বিড়বিড় করতে করতে নিজের রুমে চলে গেলেন। বাড়িতে এখন আপাতত কেউ নেই। সবাই শহরে গিয়েছে কোন এক আত্মীয়র বাড়িতে। কালকে আসবে। আরবান আর শ্রাবণ বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে গিয়ে উঠে বসলো। গন্তব্য পৌঁছাতে পৌঁছাতে পুলিশ হাজির। আরবান কাছে না গিয়ে শুধু দূর থেকে দাঁড়িয়ে দেখলো একটা মেয়ের লাশ। তবে এমন ভাবে চামড়া ছাড়িয়ে নিয়েছে, চেনার উপায় নেই। পরিচয় জানতে হলেও ফরেনসিক ল্যাবে পাঠাতে হবে। ইন্সপেক্টর আহসান হাবিব একজন ডেকে বিগত 1 মাসে মিসিং ডায়েরি গুলো চেক করে তাদের বাড়ির লোকজনকে খবর পাঠাতে বলল। হঠাৎ চোখ গেল আরবান শেখের দিকে। এগিয়ে আসলো, কোনরূপ ভনিতা না করে বলল, আপনি এখানে? কেন আসতে পারি না? অবশ্যই পারেন,
তবে কেন এসেছেন তাই জানতে চাচ্ছি। একজন ভবিষ্যৎ এমপি হিসেবে আমার দায়িত্ব পালন করতে এসেছি। বিগত বছরে 24টা মানুষের লাশ পাওয়ার পরেও খুনিকে ধরতে পারছেন না। কোয়েশ্চেনটা কি আপনারা? ইন্সপেক্টর আহসান হাবিব মুচকি হেসে বলে ওঠে, খুনি বড্ড চালাক, তবে আপনি চিন্তা করবেন না, তাকে আমি ধরেই ছাড়বো। আরবান ইন্সপেক্টরে আবাদ মুস্তক পরখ করে বলল, তবে আপনিও সাবধানে থাকবেন। যতগুলো মানুষ নিখোঁজ হয়েছে বা খুন হয়েছে সবাই কিন্তু দুঃসর্জন লোকজন। বলা তো যায় না, পরে বার আপনাকেও ধরে নিয়ে যেতে পারে। ইন্সপেক্টর এমন ইয়ারকি পছন্দ হলো না, তবে কথা বাড়াতে চাইল না। রাজনীতিতে জড়িত লোকদের সাথে তার পছন্দ নয়। হঠাৎ মনে একটা প্রশ্ন ডানা বাঁধলো, তবে সেটা প্রকাশ না করেই মনের মধ্যে রেখে লাশ উঠানো আদেশ দিয়ে জিপে উঠে বসলো। আরবান গভীরভাবে কিছু ভাবতে ভাবতে হাঁটতে লাগলো। শ্রাবণা তার পিছু নিল। কখন থেকে কিছু বলার জন্য উসখুস করছে, তবে বলতে পারছে না। আরবান বোধহয় বিষয়টা বুঝলো, তাই নিজে থেকেই শান্ত কণ্ঠে বলল, কিছু বলতে চাস? না মানে জি ভাই, মানে মানে না করে বলে ফেল। শ্রাবণ যেন এই সুযোগের অপেক্ষায় করছিল। একদমই বলে ফেললো, যেভাবে সুন্দর সুন্দর ছেলে মেয়ে উধাও হচ্ছে, এখন তো আমার নিজেকে নিয়েও টেনশন হচ্ছে। আমাকে তুলে নিয়ে গেলে আপনাকে কে দেখে রাখবে ভাই? আরবান অন্য সময় হলে হয়তো শ্রাবণকে ধমকে উঠতো, তবে এখন কিছু বলল না। তার মাথায় চলছে অন্য কথা। এত নিখুঁতভাবে কারা এত বড় ক্রাইম করছে? আজকে এত দেরি হলো কেন তোর আসতে? আর বলো না আপু, আমাদের স্কুলে আজকে ফ্রিতে রক্ত পরীক্ষা করতে আসছিল, সবাই করলো তাই আমিও করেছি, এর জন্যই দেরি হলো। ছোট বোন ফারিনের কথা শুনে ভ্রু কুঁচকে তাকালো ফালাক। হঠাৎ কিছু একটা ভেবে বলল, তোদের স্কুল থেকে তাদের নিয়ে এসেছে? না না, তারাই এসেছে। হঠাৎ রক্ত পরীক্ষার কারণ? উফ আপু, সব সময় সাংবাদিকদের মতো প্রশ্ন করো কেন বলো তো, ভাল লাগে না। আচ্ছা যা, ফ্রেশ হয়ে আয়। ঠিক আছে। ফারিন চলে যাচ্ছিল, ফারাক আবার ডাক দিল, আবার কি হলো? এরপর থেকে রক্ত পরীক্ষা করতে আসলে তুই করাবি না, মনে থাকবে। ফারিদ ডিনাই করতে চেয়েও করলো না, মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে চলে গেল। ফারিন চলে যেতেই ফারহান শিকদার ডাক দিলেন, ফারিনাস এদিকে এসো। ফালাক বাবার ডাক শুনে ভদ্র মেয়েদের মতো ধীরে ধীরে এগিয়ে গেল। গিয়ে একটা সুন্দর হাসি দিল। ফারহান শিকদার মুখ ঘুরিয়ে নিলেন। এই হাসি যে তাকে গলানোর জন্য তার ভালো করে জানা, তবে এখন গললে চলবে না। তাই গম্ভীর কণ্ঠে বলল, কি শুরু করছো তুমি? কেন রাজনীতিতে জড়াচ্ছ? তুমি জানো না আমি কেন রাজনীতি ছেড়ে দিলাম? জানি। তবে তবে কেন জেদ ধরছো? আমি শেখ বাড়ির সব অহংকার ভেঙে দিতে চাই। আমার আপনার ক্ষণিকের শাস্তি দিতে চাই। ফারহান শিকদার ইমোশনাল হয়ে গেলেন। নরম কণ্ঠে বললেন, মা, মারে তোরা দুই বোনই তো আমার সব। তোদের কিছু হলে আমি কেমনে থাকবো? তোর তোমার মেয়েদের কিছু হবে না বাবা, তুমি তো আছো আমাদের সাথে, আমাদের কিছুই হবে না। আর শোন, কয়েকদিন পরে কিন্তু তোদেরও প্রচারণায় নামতে হবে, মনে রেখে। বলে কাউকে কল করতে করতে চলে গেল ফালাক। ফারহান শিকদার অসহায় চোখে তাকিয়ে রইল। আবার কোনো বিপদ আসতে চলল। এক সপ্তাহ থেকেই ভোটের প্রচারণা শুরু হয়েছে। আরবান নিজে গিয়ে প্রচারণা করলেও এখনো অবধি নিজে বের হয়নি ফালাক। সে লোক দিয়ে প্রচারণা করাচ্ছে। তবে সেখানে উপস্থিতি আছে লাবণ্য। আরবান আগামীকাল সমাবেশ ডেকেছে, সেখানে সকালকে আমন্ত্রণ জানাচ্ছে আজকে সকলকে।
আমন্ত্রণ জানাচ্ছে আজকে। সাধারণ মানুষের সাথে কথা বলছি, এমন সময় দুই দলের লোকদের সাথে একে অপরের দেখা হয়। শ্রাবণ আরবানের কাছে গিয়ে ফিসফিস করে বলে, ভাই আপনার প্রতিদ্বন্দ্বী দেখেছি, যা তোদের কালকের সমাবেশ আমন্ত্রণ জানা। ঠিক আছে ভাই। শ্রাবণ হাতে একটা পোস্টার নিয়ে এগিয়ে গেল। লাবণ্য দেখেও না দেখার ভান করে আগাচ্ছিল। এমন সময় শ্রাবণ ডাক দিল, এই যে লাবণ্য আফা দাঁড়ান। লাবণ্য রেগে পেছনে তাকালো। এই বেটা সব সময় ভুলভাল নামকে মানুষের ডাকে, এটা সে আগেই খেয়াল করেছে। তখন রাগ না হলেও নিজে নাম ভুল বলায় বেশ রাগ হলো। তবুও শান্ত থাকার চেষ্টা করে বলল, কি সমস্যা? আর লবণ কাকে বলছেন? কেন আপনাকে? আমার নাম লাবণ্য, নট লবণ। সে যাই হোক, একই কথা। কালকে আমাদের ভাই একটা সমাবেশ করবে, সেখানে আপনাদের আমন্ত্রণ রইল, অবশ্যই আসবেন। বলে লাবণ্যকে কথা বলার সুযোগ না দিয়ে চলে গেল। গিয়ে দলের সাথে যোগ দিয়ে মিছিল শুরু করলো। আমার ভাই, তোমার ভাই, আরবান ভাই, আরবান ভাই। অন্ধকার আচ্ছন্ন একটা রুমের মধ্যে হাত পা বাঁধা বেশ কিছু যুবক যুবতী আধমরা হয়ে পড়ে আছে। কেউ একজন ভেতরে এসে সবার শরীরে থেকে রক্ত নিয়ে চলে গেল। সেই লোকগুলো যেতেই আরো একজন ভেতরে আসলো। মুখে তার চিন্তার ছাপ ও নেগেটিভ রক্তের একটা মেয়ে দরকার তাদের। ইদানিং মানুষ বেশ সচেতন হয়ে গেছে। হুইট হাট নিয়ে আসাও যায় না কাউকে, কিন্তু যে করে হোক লাগবে। হঠাৎ কেউ কল দিতেই ব্যক্তিটি ফোন রিসিভ করে কানে ধরলো। ওপাশ থেকে কিছু শব্দ ভেসে আসলো। ও নেগেটিভ রক্তের মাইয়া পাওয়া গেছে। ফর্সা গায়ে মেরুন রঙের পাঞ্জাবিতে দারুণ মানিয়েছে আবিদকে। সাদা পায়জামা পাঞ্জাবি পরেও পুরোপুরি রেডি হতেই ভাইদের দলবলকে এক প্রকার টেনে হিঁচড়ে ঘর থেকে বাইরে বের করে নিয়ে একদম সদর দরজার কাছে দাঁড় করিয়ে রাখলো। ওখান থেকে তানভীর, তাজিন ওরা চেঁচিয়ে বলে উঠল, বর এসেছে, বর এসেছে। এ কথা শুনে বোনেরাও ছুটে এলো ওকে একে একে। আবিদ খেয়াল করে দেখলো সদর দরজার সামনে আড়াআড়ি করে লম্বা ফিতা টেনে রাখা হয়েছে। তার মানে ওকে এখন এই ফিতা কেটে প্রবেশ করতে হবে। ওই যে যেমন মেয়ে বাড়িতে বর পক্ষ গেলে গেট ধরার বিষয়টা পুরোপুরি পরিষ্কার হতেই আবিদকে বসে ওর পকেট খসানোর ধান্দা সবার। ইতিমধ্যে বোনেরা শরবত মিষ্টির গ্লাস হাতে উপস্থিতি সবাই। ওদের হাব ভাব বুঝে আবিদ বলে ওঠে, দুঃখিত, এই দুর্নীতি আমি মানব না। এটা জ্যোতির যেমন নানু বাড়ি, এটা আমারও নানু বাড়ি। আমি কোনো টাকা পয়সা দিয়ে ঢুকতে পারবো না। ওরা ভাই বোনেরা একসঙ্গে সবাই গল গল করে বলে ওঠে, আজ ওসব নানু বাড়ি ভুলে যেতে হবে। আজকে তুমি বরং নূর বউ। সেই হিসেবে আমরা গেট ধরেছি। টাকা দিয়ে এন্ট্রি নিয়ে আবিদ হো হো করে হেসে বলে, আলহামদুলিল্লাহ, আমি টাকাও দিব না, ভেতরেও ঢোকার প্রয়োজন মনে করছি না। আর আর বিয়ে তো করতেই ইচ্ছুক না। ওকে, আল্লাহ হাফেজ গাইজ। টাটা কথা শেষ করে আবিদ উল্টে হাঁটা দিতে ওরা সব হতভম্ব হয়ে যায়। এতক্ষণ ওরা কি ধান্দা করলো? আর এই আবিদ ঘটনা কি ঘটালো? পেছন থেকে মায়েশা চেঁচিয়ে বলে, মামা তোর গর্দান নেবে আহাম্মক। আবিদ ঘুরে দাঁড়িয়ে সামান্য হেসে বলে, এখানে আমি কি করলাম? আব্বু জিজ্ঞেস করলো। বলবে, ওরা আমার কাছে টাকা দাবি করেছিল, আমার পকেট ফাঁকা, তাই আমি মান সম্মান বাঁচাতে চলে এসেছি। ভাইয়ের ওপর বিরক্ত হয়ে আনিশা বলে, তোমার কাছে কি হাজার খানেক টাকাও হবে না ভাইয়া? তুমি কি এতটাই গরিব হয়ে গেলে? আবিদ বেশ ভাব নিয়ে বলে, আমার পয়সার কথা কয়, হাজার টাকা কেন আমি তোমার মতো গরু ছাগলের পেছনে খরচ করতে যাব? ওটার সঙ্গে আরো কিছু মিলিয়ে ইজি থেকে একটা টি শার্ট কিনে পরবো। আনিশার রাগ হলো মাইশারও। মাইশা একটানে ফিতা ছিঁড়ে
তানিজকে বলল, ওকে ভেতরে আসতে বল, ধরবো না আমরা আমরা গেট। আবিদকে শুনিয়ে শুনিয়ে মাইশা বলে, আমরা মোটেও গরু ছাগল নই, আমাদের লাগবে না ওর মতো কিপটার টাকা পয়সা। এই আনাহা শরবত মিষ্টি নিয়ে ভেতরে যা বড় বোন রাগ করেছে। বিষয়টা বুঝতে পেরে আবিদ বলে, আপনি আমি কিন্তু তোমাকে ওসব বলিনি, গরু ছাগল ওই কয়টাকে বলেছি। এ কথা শুনে মাইশা তেতিয়ে উঠে বলে, হ্যাঁ ওরা গরু ছাগল, আর তুই একাই মানুষের বাচ্চা, একমাত্র মানুষের বাচ্চা, এখন ভেতর আয়। আবিদ মিনমিন করে বলে, রাগ করো না আপনি, বিশ্বাস করো আমার মানিব্যাগে মাত্র 200 টাকা আছে। তোমার মামা বিগত 15 দিন আমাকে কোনো হাত খরচ দেয় না। তোমরা কি এই 200 টাকা নিতে চাও? অন্যরা কেউ কোনো কথা বলছে না। মাইশা মুখ ভার করে রেখে বলে, ওই 200 আমাদের দিয়ে দিলে তুই চলবি কি করে? তোকে তো ভিক্ষা করতে হবে, থাক দিতে হবে না। আপাতত তুই দে না, থাক আমাদের কাছে, চাকরি পেলে মনে করে পরিশোধ করবি, ততদিন আমরা কিন্তু দাবি ছাড়বো না। আচ্ছা আমি শোধ করে দেব, কথা দিলাম। এপ্রিলের প্রথম সপ্তাহ চলছে, চারিদিকে তীব্র গরমে হাহাকার, মাথার উপর থাকা ছাই ছাই গতিতে চলা সিলিং ফ্যানেও এই গরম ঠেকাতে পারছে না। আবিদ পাঞ্জাবির গলার কাছের দুটো বোতাম খুলে চুপচাপ ফোন ঘাঁটছে। বসার ঘরে আশেপাশে লোকজন গিজ গিজ করছে। আবিদ একবার উঠে যেতে চাইলো, বোনেরা ওকে টেনে বসালো। এখন তারা আবার চোখে চোখেও রাখছে আবিদকে। আবিদ তেসরা নজরে মাঝে মধ্যে দেখছে সেসব, মানে পুরাই বিরক্তিকর পরিস্থিতি। আবিদ কি চোর নাকি ডাকাত? এভাবে পাহারা দিয়ে রাখা মানে কি? গরম সহ্য করতে না পেরে আবিদ গলা খাকারি দিয়ে মাইশাকে ডেকে বলে, আপনি এখানে অনেক গরম, আমি ছাদে যাচ্ছি। মাইশা চোখ রাঙিয়ে বলে ওঠে, চুপচাপ ওখানে বসে থাক, নতুন বরই তুই। একটু লাজ লজ্জা করে চলমান কথায় আবিদ পুরো হতবাক। এরা সবাই মিলে পেয়েছেটা কি ওকে? মেসেজ তুঙ্গে তুঙ্গে তুলে এক প্রকার দম ধরে বসে রইল আবিদ। বিয়েটা শুধু কাজে পড়িয়ে দেখ, এরপর এক সেকেন্ডও এখানে থাকবে না। সব ওর সঙ্গে বিয়ে বিয়ে নাটক শুরু করে দিয়েছে, যত সব ফাউল কথাগুলো। আবিদ যখন মনে মনে ওদের বকাচকা করতে ব্যস্ত, তখন কাজী আবিদের দিকে চেয়ে থেকে বলে ওঠে, তাইলে তুই বর। আবিদের মেজাজ এমনিতেই খারাপ, তার উপর কাজের এমন রঙ্গঢং মাখা কথা। আবিদ বিরক্ত হয়ে জবাব দেয়, না আমি ফাঁসির রায় পাওয়া আসামি। একটু পর এরা সবাই মিলে আমাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেবে, আর আপনি হচ্ছেন সেই ইমাম, আমাকে কালেমা পড়িয়ে ইহলোক ত্যাগ করতে সাহায্য করবেন। এই কথা শুনে কাজী খ্যাক খ্যাক করে কেসে উঠে বলে, বাবা কনে তোমার সম্পর্কে কি হয়? আমি যতদূর দেখলাম তাতে মনে হচ্ছে তোমরা একে অপরের রিলেটিভ। আবিদ একটু নড়েচড়ে বসে বলে, আমরা কোনো রিলেটিভ না, আমাদের দুজনেরই মায়েরা আপন দুই বোন। কাজে থমথমে করে বসে থাকে জবাব পেয়ে, মানে মনে ভাবে এই ছেলে মাথায় কিন্তু কোনো সমস্যা আছে। মাগরিবের নামাজ বাদে এবারে বসার ঘর শান্ত, শোরগোল একেবারে কমেছে। বর কনেকে পাশাপাশি সোফায় বসানো হয়েছে, কাজী ওদের মুখোমুখি চেয়ারে বসেছে। দুই পরিবারের মুরব্বীরা বড় সোফাটা দখল করেছে। মোটামুটি প্রতিটা সদস্য উপস্থিতি আছে বসার ঘরে। কাজী কাবিন সংখ্যা লিখে এবার বিয়ে পড়াতে শুরু করলো। সেই তখন থেকে নূর কাঁদছে, কিন্তু নীরবে, কোনো শব্দ আসছে না। মাঝে মধ্যে গা কাঁপছে। মাসে এসে আগলে রাখলো নূরকে। ইতিমধ্যে বিয়ে পড়ানো শেষ, দুপক্ষের কবুল বলাও শেষ। কাজী কবুল বলতে বললে আবেদ খুব বেশি সময় নেয়নি, তবে নূর প্রায় মিনিট 4 সময় নিয়েই তবেই বলেছে। এবার সবাই যার যার জায়গা থেকে বিবাহিত দম্পতির নতুন জীবনের জন্য মোনাজাত ধরল। আবির টের পাচ্ছে বিয়ে শেষ হতেই
এই মেয়ের কান্না বেড়েছে। আবির দুই হাত মোনাজাতের ন্যায় ধরে রেখে এক পলক সবার দিকে তাকিয়ে খানিকটা এগিয়ে বসে নূরকে ফিসফিস করে বলল, তুই আর কান্দিস না বইন, এখন থাম। তোকে আমার সংসার করতে হবে না। এখন থেকে বের হয়ে তোকে আমি তালাক দিয়ে দেব। তুই প্লিজ থাম। নূর শুনেছে কথাটা, তবে কোনো জবাব দেয় না। ওর ভেতরটা ভেঙে চুরে খান খান হয়ে যাচ্ছে। ও ও তাই কাউকে বলে বোঝাতে পারছে না। ওর ইচ্ছা করছে আশেপাশে সবকিছু শেষ করে দিতে ইচ্ছা করছে এই আবিরটাকেও। নূরের ধারণা আবির চাইলেই পারতো সবকিছু থামিয়ে ওর জীবনটা সহজ করে দিতে, কিন্তু আবির তা করেনি। আবির আজ যেটা করলো সেটা শুধু মাত্র নিজের কথা চিন্তা করে। সেলফিশ লোক একটা। আজ নূরের ভেতর থেকে আবিদের প্রতি তীব্র ঘৃণা জন্ম দেয়। ও এই মুহূর্তেই কিছুতেই সহ্য করতে পারছে না এই আবিদকে। ও শেষ। ওর গোটা জীবনটাই শেষ হয়ে গেল। আজ কত সুন্দর করে ওর পরিবার ওকে শেষ করে দিল, অথচ এই চরম সত্য কেউ কখনো জানবেও না, জানার চেষ্টাও করবে না। বিয়ে পড়ানো আনুষ্ঠানিকতা শেষ হতেই ঘরে এক ধরনের চাপা উত্তেজনা বিরাজ করছে। সবার মুখে হাসি, নতুন দম্পতির জন্য শুভকামনা। শুধু নূর আর আবিদের ভেতরে চলছে অন্য কোনো সমীকরণ। মোনাজাত শেষ হতেই সবাই একে একে উঠে দাঁড়াচ্ছে। কেউ কেউ নতুন দম্পতিকে দোয়া করে দিচ্ছে, কেউ বা ব্যস্ত হয়ে পড়েছে আপ্যায়নে। নূর এখনো পাথরের মতো বসে আছে, চোখের জল শুকিয়ে গেলেও তার দৃষ্টি ঝাপসা। আবিদ নিজের পাঞ্জাবির হাতাটা ঠিক করতে করতে নূরকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখলো। মেয়েটার কাঁপা কাঁপা হাত দুটো নিজের কোলের উপর রাখা। আবিদ একটু অবস্থি বোধ করলো। সে চেয়েছিল পরিস্থিতিটা হালকা করতে, কিন্তু নূরের এই নিস্তব্ধতা যেন তার নিজের করা তালাকের ঘোষণার চেয়েও বেশি ভারী মনে হচ্ছে। হঠাৎ করেই নূরের খালামণি আম্মু এসে ওদের সামনে দাঁড়ালেন। পরম মমতায় নূরের মাথায় হাত বুলিয়ে বললেন, কি রে মা, কান্দিস কেন? নতুন জীবন শুরু করলে হাসি খুশি থাক আবিদ, ওর খেয়াল রাখিস বাবা। আবিদ একটা মেকি হাসি দিয়ে বলল, জি খালামণি, নিশ্চয়, থাকুন। খালাম্মা চলে যেতেই আবিদ আবার ফিস ফিস করে নূরকে বলল, দেখ, নাটক তো অনেক হলো, এবার একটু স্বাভাবিক হ। সবাই তাকিয়ে আছে। নূর মুখ তুলে তাকালো, তার চোখে পানি নেই, আছে এক সমুদ্র ঘৃণা। সে নিচু স্বরে বলল, নাটকটা আমিও করছি নাকি তুমি? তোমার মতো স্বার্থপর মানুষকে বিয়ে করাটা যে আমার জীবনের সবচেয়ে বড় অভিশাপ, সেটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। তুমি যখন তালাক দেবেই বলেছো, তখন এই বিয়েটা না করলে পারতে। আবিদের চোয়াল শক্ত হয়ে এলো। সে ভাবেনি নূর এভাবে সরাসরি আঘাত করবে। সে পাল্টা উত্তর দিতে গিয়েও থামলো, কারণ সামনে তাজিন আর তানভীর এগিয়ে আসছে, তাদের হাতে রঙিন শরবতের গ্লাস। কিরে, তোরা দুজন কি ঝগড়া করছিস নাকি? বাসর রাতের আগে শুরু। তাজিন দুষ্টুমি ভরা হাসি হেসে গ্লাস এগিয়ে দিল। আবিদ গ্লাসটা হাতে নিয়ে নূরকে ইশারা করলো। নূর পাথরের মতো শরবতের গ্লাসটা নিল, কিন্তু মুখে নিল না। আবিদ এক চুমুকে শরবত খেয়ে বলল, ঝগড়া না করে ও আসলে ভাবছে বিয়ের পর আমাকে কতটুকু পস্তাতে হবে। তানভীর হেসে বলল, পস্তাতে হবে না ভাই, জাস্ট মানিয়ে নিতে হবে। যাক, আমরা সবাই বাইরে যাচ্ছি, তোরা একটু আলাপ আলোচনা কর। ওরা চলে যেতেই ঘরটা আবার শুনশান হয়ে এলো। বাইরে বসার ঘরে শোরগোল কানে আসছে। আবির দেখলো নূর উঠে দাঁড়িয়েছে। সে ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়াতেই আবিদ ওর হাতের কবজি চেপে ধরলো। কোথায় কোথায় যাচ্ছিস? আবিদের কণ্ঠে এবার একটু দৃঢ়তা। নূর হাত ছাড়ানোর চেষ্টা করে, বলল, জাহান্নামে সে তো যাবি, নামাজ পড়বি না, পর্দা করবি না, জাহান্নামে তো যাবি। সঙ্গে সঙ্গে নূর ভেতরে কেঁপে উঠলে
সঙ্গে সঙ্গে নূর তেতে উঠে বলল, বিয়ে হতে না হতেই অধিকার দেখানো শুরু করে দিয়েছো। হাত ছাড়ো, তোমার এই মুখটা আর এক মুহূর্ত দেখতে ইচ্ছা করছে না আমার। আবিদ নূরকে ছেড়ে দিল। সে জানালা পাশে গিয়ে দাঁড়ালো। বাইরে চাঁদের আলোয় অন্ধকার উঠোনটা ঝাপসা দেখা যাচ্ছে। সে বুঝতে পারছে নূর কেন এমন করছে। কারো ইচ্ছার বিরুদ্ধে যখন জীবনটা ওলটপালট হয়ে যায়, তখন মানুষ এরকমই প্রতিক্রিয়া দেখায়। কিন্তু সে কি জানতো নূর এতটা ভেঙে পড়বে? শোন জ্যোতি, আমি জানি তুই আমাকে ঘৃণা করছিস, কিন্তু পরিস্থিতির শিকার আমিও। আমি চাইলে কিছু বদলাতে পারতাম না, কিন্তু তুই চাইলে অন্তত এই বিয়েটা যে একটা বোঝা, এটা আমরা দুজন মিলে পারি অন্যায়ভাবে শেষ করতে। তুই কি একেবারের জন্য ভাবছিস না এই তালাক নামক বিষয়টা তোর জীবনে কতটুকু প্রভাব ফেলবে? নূর দরজার কাছে দাঁড়িয়ে স্থির হয়ে রইল। তার মনে হলো আবেগ কি সত্যি কোনো মানবিকতা দেখাচ্ছে, নাকি এটাও তার আর এক চাল। নূর কাপা গলায় বলল, তুমি আমার জীবনটা শেষ করে দিয়েছো আবির, এখন আর সান্ত্বনার কোনো মানে নেই। কথাটা বলে নূর দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। আবিদ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল ঘরের মাঝখানে। সে কি আসলে ভুল করেছে, নাকি এই ঘৃণার দহনেই তাদের পুরো জীবনটা ছাই হয়ে যাবে? বাসর ঘরটা সাজানো হয়েছে রজনীগন্ধা আর গোলাপের ফুলে। হালকা গোলাপি আলোয় আভা পুরো ঘর জুড়ে এক মায়াবী পরিবেশ তৈরি করেছে। কিন্তু ঘরের ভেতরে পরিবেশটা যেন একদম থমথমে। নূর বিছানার এক কোণে জড়সড় হয়ে বসে আছে। লাল বেনারসিতে ওকে অপরূপ সুন্দরী দেখালেও ওর চোখের নিচে কালিয়ার ঠোঁটের কোণে লেপ্টে থাকা বিষণ্ণতা বলে দিচ্ছে ও ভেতরে ভেতরে কতটা বিপদ বিপর্যস্ত। আবিদ ঘরে ঢুকলো ধীরে পায়ে। সে পাঞ্জাবিটা খুলে এক পাশে রেখে বাথরুমে ঢুকে পড়লো। কিছুক্ষণ পর মুখটা ভালো করে ধুয়ে ভেজা চুলে বেরিয়ে এলো সে। আবিদকে ভেজা চুলে দেখে নূর একবার আরো চোখে তাকালো, তারপরে দ্রুত দৃষ্টি সরিয়ে নিল। আবিদ আলমারি থেকে একটা বালিশ নিয়ে বিছানার একদম শেষ প্রান্তে নূর থেকে অনেকটা দূরে গিয়ে শুয়ে পড়ল। অনেকক্ষণ কেউ কোনো কথা বলল না, শুধু এসে একটানা মৃদু শব্দ আর জানালার বাইরে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। আবিদ এক সময় সিলিং এর দিকে তাকিয়ে বলল, ঘুমিয়ে পড়েছিস? নূর কোনো উত্তর দিল না। আবিদ আবিদ আবার বলল, আমি জানি তুই ঘুমাসনি। তুই আমার দিকে পিঠ ফিরিয়ে শুয়ে আছিস মানে তুই খুব রাগী হয়ে আছিস। এবার নূর একটা দীর্ঘশ্বাস ফেলে ঘরে শুলো। ওর চোখ দুটো লাল। ও ফিসফিস করে বলল, তোমার কি একটু লজ্জা নেই আবিদ? আমি কি তোমার কোনো খেলনা যেটা নিয়ে তুমি যখন ইচ্ছা খেলবে আর যখন ইচ্ছে ছুঁড়ে ফেলে দেবে? আমার ইচ্ছা অনিচ্ছার কি কোনো দাম নেই তোমার কাছে? আবিদ উঠে বসলো। সে নূরের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলল, দাম অবশ্যই আছে, কিন্তু তুই কি সত্যি ভেবেছিস এই বিয়েটা আমি চেয়েছিলাম? তোর ফ্যামিলি আর আমার ফ্যামিলি সবাই মিলে একটা নাটক সাজিয়েছে। আমি যদি বিয়েটা না করতাম, তাহলে আজ আমার ঘরে আমার তোর দুজনের পরিবারের মান সম্মান ধুলে মিশে যেত, আমার ক্যারিয়ার শেষ হয়ে যেত। আমি শুধু নিজেকে বাঁচানোর চেষ্টা করেছি, কাউকে কষ্ট দেওয়ার জন্য না। নূর বিছানা থেকে নেমে দাঁড়িয়ে পড়ল। ও কাপা গলায় বলল, তুমি শুধু নিজের দিকটায় দেখলে, নিজের ক্যারিয়ার দেখলে, নিজের সবকিছু দেখলে, অথচ বিপরীতে আমার জীবনটা দেখলে না। আমার জীবনটাকে শেষ করে তুমি কতটা ক্যারিয়ার গোছাতে পারো, এটা আমিও দেখার অপেক্ষায় থাকবো। কারো জীবন শেষ করে কতটুকু ক্যারিয়ার গড়া সম্ভব আমিও দেখবো। আবিদও এবার উত্তেজিত হয়ে দাঁড়িয়ে পড়ল। ও নূরের খুব কাছে গিয়ে দাঁড়ালো। তাদের দুজনের মাঝে এখন খুব কম ব্যবধান। আবিদ নূরের চোখের দিকে সরাসরি তাকিয়ে বলল, আমি তো লাইফ শেষ করিনি,
ভুল বুঝে অকারণে অভিশাপ দিস না। তুই ভালো করেই জানি আমাদের পরিস্থিতি কি ছিল। আমরা কেউই নিজ নিজ জায়গায় থেকে এই বিয়ে আটকাতে পারতাম না। এখানে দোষ আমি করলে সেই দোষের সমান সমান ভাগ তোরাও। আমি কেন না করার আমি কেন না করার অপরাধ গায়ে টেনে বিয়ে ভাঙবো? তোর হাতে সুযোগ ছিল, তোর নিজস্ব পছন্দ ছিল, তুই কেন সাহস করে সবাইকে কথা জানাসনি? নূরের চোখ দিয়ে নোনা পানি গড়িয়ে পড়লো। ও ও কিছু বলতে চাইলো, কিন্তু গলার কাছে দলা পাকিয়ে আশা কান্নাটা ওকে বাধা দিল। আবিদ আলতো করে নূরের কাঁধে হাত রাখতে গিয়েও থেমে গেল। সে দীর্ঘশ্বাস ফেলে আবার বলল, যা ঘুমিয়ে পড়, আমি আপাতত নিচে গিয়ে সোফায় শোবো। কাল সকালে আমাদের নতুন করে একটা সিদ্ধান্ত নিতে হবে। আবিদ দরজা খুলে বেরিয়ে যেতেই নূর একা হয়ে গেল। ঝকঝকে সাজানো বাসর ঘরে ও একা বসে রইল। আবিদ চলে গেছে, কিন্তু সে যে কথাগুলো বলে গেল তাতে নূরের মনে এক নতুন অস্থিরতা তৈরি হয়েছে। যদি গল্পটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আপনাদের কমেন্ট পেয়ে গেলে পরবর্তীবার দ্রুত আপলোড করার চেষ্টা করব। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। চলবে। যারা গল্পটি পড়েছেন কষ্ট করে হলেও রেসপন্স করুন।